আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিও এডিটিংয়ের ৪ নাম্বার ক্লাস। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের ক্লাসে। বিগত যে ৩টা ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম এবং পাশাপাশি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। আপনারা সেসব ভিডিওগুলো দেখে আমাদের ফেসবুক গ্রুপ FSD ফ্রিল্যান্স হেল্পে সাবমিট করেছিলেন। তো আজকের এই ভিডিওটা নতুন যারা দেখতেছেন, আপনারা প্রথমে আমাদের ১, ২ এবং ৩ নাম্বার ক্লাসগুলো দেখে আসুন। তাহলে পর্যায়ক্রমে একটা একটা করে আপনি ক্লাসগুলো বুঝতে পারবেন। ৪ নাম্বার ক্লাসটা আপলোড করতে মোটামুটি একটু লেট হয়ে গেল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনাদের জন্য একটা সুখবর আছে। FSD ফ্রিল্যান্স হেল্প এখন থেকে প্রত্যেক শুক্রবারে একটা করে ফ্রি ক্লাসের আয়োজন করেছে, যেখানে আমাদের বিশেষ করে ফ্রি স্টুডেন্ট, পেইড স্টুডেন্ট অর্থাৎ ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, আমাদের যত স্টুডেন্ট আছেন প্রত্যেকেই সেই ক্লাসে অংশগ্রহণ করে সরাসরি আমাদের সঙ্গে কথাবার্তা বলে সেখান থেকে সাপোর্ট নিতে পারবেন। আপনাদের সফলতার গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন এবং যারা ফ্রিল্যান্সিং করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন তারাও আপনাদের জার্নির গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এই ব্যর্থতা এবং সফলতার ফাঁকে আমার যে এক্সপিরিয়েন্স আছে ফ্রিল্যান্সিংয়ের উপরে, সেসব এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ আমরা একজন আরেকজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে সকল সমস্যাগুলো সমাধান করব। তো আগামীকাল যে শুক্রবার রাত ঠিক ৯টায়, অর্থাৎ 25/৪/2025 এই তারিখ শুক্রবার রাত ৯টায় আমি থাকবো সরাসরি সাপোর্ট ক্লাসে। সেখানে আপনারা জয়েন করে ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত সকল কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করতে পারবেন এবং সেখান থেকে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। ক্লাসে জয়েন করার নিয়ম, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে www.fsdfreelancehelp.com। সেখানে গেলেই আপনারা ফ্রি ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন। আরও বিস্তারিত যদি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। সেই ভিডিওতে বিস্তারিত বলে দেওয়া আছে যে আপনারা ফ্রি ক্লাসে কিভাবে জয়েন হবেন। তো সেই ভিডিওটা দেখে আপনারা রাত ঠিক ৯টায় ক্লাসে জয়েন করবেন। আপনাদের সঙ্গে আমার সরাসরি সেখানেই কথা হবে। আপনাদেরকে ক্লাসে জয়েন করার আমন্ত্রণ রইল। তাহলে চলুন আজকের ক্লাস নিয়ে আমরা একটু বিস্তারিত কথাবার্তা বলি। আজকে যেহেতু ভিডিও এডিটিংয়ের ৪ নাম্বার ক্লাস, তো বিগত ক্লাসগুলোতে যে টপিকগুলো নিয়ে আমি কথাবার্তা বলছিলাম সেসব টপিকগুলো নিয়ে আমি একটু ওভারভিউ করব এবং আজকের যে টপিকগুলো আছে সেসবগুলো নিয়ে আমি আলোচনা করব এবং ক্লাস শেষে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। সেসব হোমওয়ার্কগুলো আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ FSD ফ্রিল্যান্স হেল্পে সাবমিট করবেন। এবং সেগুলো প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে তো আমাদের এই যে ফ্রি ক্লাস আছে প্রত্যেক শুক্রবার করে, সেই ক্লাসে জয়েন করে আপনারা আপনাদের সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি এবং আজকের ক্লাসগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি। ওকে, তো আমি আমার স্ক্রিনে চলে আসলাম। প্রথমেই আমি আমার সফটওয়্যারটাকে ওপেন করে নিব, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন হচ্ছে, একটু সময় লাগবে। এটা ডিপেন্ড করে যে আপনার পিসির পাওয়ার কি রকম, এটার উপরেই আপনার সফটওয়্যারটা ওপেন হবে বা একটু সময় লাগবে। ওকে, তো সফটওয়্যার ওপেন হওয়ার পরে আমরা সফটওয়্যারের ওয়েলকাম ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। তো এই ওয়েলকাম ইন্টারফেস নিয়ে আমি প্রথম ক্লাস, অর্থাৎ ভিডিও এডিটিং এ আমাদের যে প্রথম ক্লাসটা আছে সেখানে আমি বিস্তারিত কথাবার্তা বলেছি। তো আমি এটা একটু আগে যেটা বললাম যে এখন এই ভিডিওটা নতুন যেসব স্টুডেন্ট বা ভিউয়ার্স দেখতেছেন, তো আপনারা প্রথমে সেই ক্লাসগুলো দেখে আসেন যেখানে আমি এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি। এই ভিডিওগুলো আপনারা আমাদের এই FSD ফ্রিল্যান্সের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, একটা প্লেলিস্ট আছে, চাইলে সেটা ভিজিট করতে পারেন। ওকে, তো এরপরে প্রথমে আমি নিউ প্রজেক্ট নিয়ে নিব। এখান থেকে প্রতিদিনের মতো এখানে নিউ প্রজেক্ট নিয়ে নিব, যেহেতু আজকে আমরা নতুন আরেকটা ক্লাস করতেছি, তাই এখানে আমি নিউ প্রজেক্ট নিয়ে নিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আমাদের একটা প্রজেক্ট নেম দিয়ে দিতে হবে। আজকে যেহেতু আমাদের ক্লাস 4, তাই আমি এখানে দিয়ে দিব নেম ক্লাস 4। প্রজেক্টের নেম দেওয়ার পরে প্রজেক্টের লোকেশনটা সিলেক্ট করে দিব। প্রজেক্টের লোকেশনটা কেন সিলেক্ট করতেছি এটা নিয়ে আমি আবার একটু পরে ডিসকাস করব। আজকের ক্লাসে কি কি টপিক নিয়ে ডিসকাস করব এটা আমি একটু পরে বলতেছি। তো প্রথমে আমি এখান থেকে প্রজেক্ট লোকেশনটা একটু সিলেক্ট করে দিব। প্রজেক্ট লোকেশনে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দিব। আমি এখান থেকে ফোল্ডার ব্যাচ 2003 সিলেক্ট করতেছি। এখানে নিউ একটা ফোল্ডার তৈরি করে নিব। নিউ ফোল্ডার তৈরি করে নেওয়ার পরে এখানে ফোল্ডারের নামও দিয়ে দিব ক্লাস 4। এরপরে ক্লাস 4 ফোল্ডারটাকে ওপেন করে এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখন আমি ক্রিয়েটে ক্লিক করে দিব। তাহলে প্রথমে আমি প্রজেক্টের নেম দিলাম, এরপরে প্রজেক্ট লোকেশন সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদের যে মেইন এডিটিং ইন্টারফেসটা সেটা আমাদের সামনে চলে আসলো।
তো গত ক্লাসে আমি কথাবার্তা বলেছিলাম এই টুল সেকশন নিয়ে, এই যে সিলেকশন টুল, রেজর টুল, ট্র্যাক সিলেক্ট, ফরওয়ার্ড টুল, তারপরে রিপল এডিট টুল, এই টুলগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা কথাবার্তা বলবো আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করতেছি বা কাজ করব ভবিষ্যতে, সেসব প্রজেক্টগুলো কাজ করতে করতে যদি আমাদের ডেস্কটপে কাজ করতে করতে বিদ্যুৎ যদি চলে যায় অথবা কোনো কারণবশত যদি সফটওয়্যারটা ক্র্যাশ করে, তাহলে আমাদের পুনরায় ফাইলগুলো কোথায় পাবো? অর্থাৎ আপনি যদি 3-4 ঘন্টা বা 5-7 ঘন্টা ধরে একটা ফাইল নিয়ে এডিটিং এর কাজ করেন, হঠাৎ করে যদি আপনার সফটওয়্যারটা ক্র্যাশ করে, তাহলে তো, যদি অটো সেভ না থাকে বা আপনার প্রজেক্টে যদি কোথাও সেভ না থাকে, তাহলে তো সব কিছু ফাইল চলে যাবে, অর্থাৎ আপনার 5-7 ঘন্টা কাজ করা পুরোটাই বৃথা যাবে। এই কারণেই অটো সেভ থাকে প্রিমিয়ার প্রোতে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অন্যান্য সফটওয়্যারেও থাকে। তো এখানে অটো সেভের একটা ফাইল থাকে, ওটা কোথায় পাবো, কিভাবে পাবো, এই বিষয়টা আমি একটু দেখাবো আপনাদেরকে। এরপরে লিঙ্ক অফলাইন মিডিয়া নিয়ে একটু কথাবার্তা বলবো। এরপরে আমি একটু কোর্স মডিউলে যাই, কোর্স মডিউল থেকে দেখি লিঙ্ক অফলাইন মিডিয়া নিয়ে কথাবার্তা বলবো, সেভ প্রজেক্ট অটো সেভ নিয়ে কথাবার্তা বলবো। এরপরে হাউ টু ইউজ প্রিভিউ প্যানেল সোর্স মনিটর, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, এবং হাউ টু ড্র্যাগ অনলি অডিও ভিডিও ফ্রম প্রিভিউ প্যানেল, এই কয়েকটা বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা একটু কথাবার্তা বলবো। তো প্রথমেই আমি আমার সফটওয়্যারে কয়েকটা ভিডিওকে একটু ইম্পোর্ট করে নিচ্ছি। তো ইম্পোর্ট করার জন্য আমি আমার ফোল্ডারে চলে যাব। ফোল্ডার আসার পরে এখান থেকে আমি একটা ক্লায়েন্টের ভিডিওকে এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। কয়েকটা ভিডিওকে ড্র্যাগ করে প্রজেক্ট প্যানেলে নিয়ে নিব, ড্র্যাগ করে সিলেক্ট করে ড্র্যাগ করে এনে এই প্রজেক্ট প্যানেলে এখানে ছেড়ে দিব। এখানে ছেড়ে দিলেই আমি আমার ভিডিওগুলোকে দেখতে পাবো, এই যে লিস্ট ভিউ আকারে দেখতে পারবো। এখানে লিস্ট ভিউ কোনটা, এরপরে আপনার আইকন ভিউ কোনটা, এরপরে ফ্রি ফ্রম ভিউ কোনটা, এই এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি অলরেডি বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো এগুলো নিয়ে যদি আপনি জানেন, তাহলে কাজ করতে আপনার অনেক বেশি সহজ হবে। আর আরো একটা কথা আমি বলে দিই, আপনারা যারা আমার এই ক্লাসগুলো দেখেন ভিডিও এডিটিং এর, একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করেন। আমি চেষ্টা করবো এরপর থেকে ক্লাসগুলো খুব দ্রুত আপলোড করার, কারণ আমি জানি যে একটু লেট হয়ে যাচ্ছে। আর প্রথমে এই বিষয়গুলো যদি আমি আপনাদেরকে না শেখাই, পরবর্তীতে গিয়ে আমি যদি কোনো বিষয়ের নাম নিয়ে উল্লেখ করি, তাহলে তখন আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই কারণে আমি চাচ্ছি যে প্রথমে সব বিষয়গুলোকে আপনাদেরকে একটা একটা করে ক্লিয়ার করে দেওয়ার জন্য, যাতে করে পরবর্তীতে আমি একটা কোনো টুলের নেম ধরে যদি ডাকি বা কোনো একটা প্যানেলের নেম ধরে যদি ডাকি, তাহলে আপনারা যাতে করে খুব সহজে চিনতে পারেন। এই কারণেই শুরুতে আমি এই বিষয়গুলোকে আপনাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখান থেকে প্রথমেই দু একটা ভিডিওকে আমি ড্র্যাগ করে টাইম লাইনে নিয়ে নিব। এখান থেকে ড্র্যাগ করে টেনে এনে যদি টাইম লাইনে ছেড়ে দেই, তাহলে এই ভিডিওর রেজুলেশন অনুযায়ী এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। সিকোয়েন্স তৈরি হয়ে আমাদের প্রোগ্রাম মনিটরে আমাদের ভিডিওটাকে আমি দেখতে পাচ্ছি, এবং টাইম লাইনে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, এটাকে বলে লেয়ার, সফটওয়্যারের ভাষায় এটাকে বলে ট্র্যাক। আমি আমার পেইড স্টুডেন্টদের যেভাবে বোঝাই যে রেল লাইনে যেরকম ট্র্যাক থাকে, রেল একটা ট্র্যাকের উপর দিয়ে চলে, তো এই লেয়ার গুলো এক একটা ট্র্যাকে থাকে, ভিন্ন ভিন্ন ট্র্যাকে রাখা যায়। যেমন উপরের লেয়ার গুলো হইলো ভিডিওর জন্য V1 V2 V3, ভি মানে ভিডিও আর এ মানে অডিও, অর্থাৎ নিচের দিকে A1 A2 A3 এভাবে করতে নিচের দিকে যতগুলো লেয়ার আসবে এভাবে যাইতে যাইতে সবগুলো অডিও লেয়ার। আর V1 V2 V3 এভাবে যতগুলো উপরের দিকে লেয়ার আসবে সবগুলো ভিডিও লেয়ার। তো এখানে ভিডিওটাকে নিয়ে আসার পরে আমি গত ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে এগুলোকে ট্রিম করতে হয় বা কাট করতে হয়। তো আমি অডিওটাকে একটু মিউট করে দেই। মিউট করার জন্য এই যে এম এর উপরে ক্লিক করে দিব, তাহলে অডিও প্যানেলটা বা এই অডিও লেয়ারটা যেটা আছে, এই লেয়ারটা মিউট হয়ে যাবে। অর্থাৎ আমি এখন যদি ভিডিও প্লে করি, তাহলে আমি এই লেয়ারটা আর শুনতে পাবো না। ওকে। তো এখানে আমি কাট করার জন্য এখান থেকে রেজর টুলের ব্যবহার করতে পারি, অথবা কিবোর্ড থেকে শর্টকাট হিসেবে সি ব্যবহার করতে পারি। কিবোর্ড থেকে যদি আমি সি প্রেস করি, তাহলে অটোমেটিক রেজর টুলটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমি আমার ভিডিও লেয়ারটাকে ইচ্ছা মতো কাট করতে পারবো, কেটে কেটে এখান থেকে যে অপ্রয়োজনীয় অংশগুলোকে আমি বাদ দিতে পারবো, যেটা আমাদের গত ক্লাসের টপিক ছিল। আশা করি সেটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে তো এই যে বললাম একটু আগে যে আমাদের সাপোর্ট ক্লাস আছে, সাপোর্ট ক্লাসে এরপর থেকে আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারবেন। অনেকের অনেক রকম কথা থাকে, যেমন সফটওয়্যার কই পাবো, সফটওয়্যার কিভাবে ইনস্টল করবো, অনেক কোশ্চেন থাকে। তো সেগুলো আপনি আমাকে সাপোর্ট ক্লাসে জিজ্ঞাসা করতে পারবেন, সেখানে আমি অবশ্যই আপনাদের সকল সমস্যার সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম যে আমি যদি এভাবে কিছুক্ষণ কাজ করি, আমি আমার অডিও বা ভিডিওকে নিয়ে আমি যদি 5-7 ঘন্টা কাজ করি, কাজ করার পরে যদি আমার সফটওয়্যারটা ক্র্যাশ করে বা আমি যদি
সফটওয়্যারটাকে কেটে দিয়ে কোথাও যাই, পরে যদি আবার এটাতে কাজ করতে চাই, অথবা যারা ডেস্কটপ ইউজ করেন, কোনো কারণবশত যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে আপনি আপনার এই ফাইলটা আবার কই পাবেন? অর্থাৎ যেখান থেকে যতদূর পর্যন্ত আপনি এডিটিং করেছিলেন সেই জায়গাতে আবার আপনি পুনরায় কিভাবে যাবেন? এটাতে যাওয়ার জন্য আমি এই প্রজেক্টটাকে সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস দিলাম, দিয়ে আমি আমার এই প্রজেক্টটাকে সেভ করে নিলাম। সেভ করার পরে আমি আমার সফটওয়্যারটাকে কেটে দিব। কেটে দিলেই আমি শুরুতে এই যে প্রজেক্টের একটা লোকেশন দিলাম, ব্যাচ 2003 ব্যাচে, মানে এই ফোল্ডারে আর কি। ব্যাচ 2003 এটা আমাদের পেইড স্টুডেন্টদের ব্যাচ। এখানে 7টা ক্লাস রানিং চলতেছে, এটা আমাদের রানিং ব্যাচ। তো এখানে আমি যে ফোল্ডারটা সিলেক্ট করলাম, এটার মধ্যে যদি আমি যাই এই ফোল্ডারের মধ্যে, তাহলে এখানে এই যে ক্লাস 04 নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের ভিতরে যদি আমি আসি, তাহলে এখানে দেখবেন ক্লাস 4 PROG নামে একটা ফাইল আছে, এবং উপরে আরেকটা ফোল্ডার আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অটোসেভ নামে। এই ফোল্ডারের ভিতরে আমি যদি যাই, তাহলে দেখেন এখানে একটা প্রজেক্ট সেভ হয়ে আছে। এখানে আমরা কয়টার সময়, আমি এখন আমার এখানে রাত 2:57 AM, অর্থাৎ প্রায় 3টা বাজে। তো এই সময় আমি আমার প্রজেক্টটাতে কাজ শুরু করেছি। এখানে টাইম দেওয়া আছে 2:56 AM। আমি যদি সফটওয়্যারে আরেকবার যাইতে চাই, যদি আমার সফটওয়্যারটা ক্র্যাশ করে বা বিদ্যুৎ যদি চলে যায়, আমি যদি আবার পুনরায় ওই জায়গাতে আমার প্রজেক্টটাকে ওপেন করতে চাই, তাহলে এই যে অটোসেভ অ্যাডোবি প্রিমিয়ার প্রো অটোসেভ এই ফোল্ডারের ভিতরে আসবো। আসার পর এখান থেকে যদি যেটা আছে এটাকে যদি আমি ওপেন দেই, তাহলে দেখেন সফটওয়্যারটা আবার আমার এখান থেকে পুনরায় ওপেন হবে। আমি যেখান পর্যন্ত কাজ করেছিলাম ওই জায়গাতেই ওপেন হবে। ওকে। ওকে, এই যে দেখেন আমি যেখান পর্যন্ত কাট করছিলাম, এই যে কতগুলোকে কাট করে রাখছিলাম, সবগুলো সেম জায়গাতেই ওপেন হয়ে গেল। এটা কিসের মাধ্যমে হইলো? অটোসেভের মাধ্যমে হইলো। আর এই অটোসেভটা কিভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। অটোসেভটা কাজ করে, আমার এখানে 15 মিনিট টাইমার দেওয়া আছে। আমি যদি এই যে উপরে বাম সাইডে উপরের দিকে একটু লক্ষ্য করেন, ফাইলের সাইটে এডিট আছে, এই এডিটের উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে একদম নিচে যদি আসি, তাহলে দেখেন এখানে প্রেফারেন্স নামে একটা অপশন আছে। এই প্রেফারেন্সে ক্লিক করার পরে আমি যদি এই যে অটো সেভে ক্লিক করে দেই, এই যদি অটো সেভে ক্লিক করে দেই আমি, তাহলে দেখেন আমার সামনে একটা প্যানেল ওপেন হবে। এই প্যানেলে দেখেন অটো সেভ এখানে বলা আছে অটোমেটিক্যালি সেভ প্রজেক্ট, অটোমেটিক্যালি সেভ এভরি 15 মিনিটস, অর্থাৎ প্রত্যেক 15 মিনিট পর পর সফটওয়্যার অটোমেটিক আমার প্রজেক্টটাকে সেভ করে নেবে। আমি যত ঘন্টা ধরে কাজ করি না কেন, প্রত্যেক 15 মিনিট পর পর অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমার প্রজেক্টটাকে সেভ করে নেবে, যাতে করে সফটওয়্যার যদি ক্র্যাশও করে বা বিদ্যুৎ যদি চলেও যায়, তাহলে আমি এই যে ফোল্ডারের ভিতরে গিয়ে এখান থেকে অটো সেভের ফাইলটাকে যদি ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে আমি যতদূর পর্যন্ত কাজ করেছিলাম, অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার আগ পর্যন্ত বা সফটওয়্যার ক্র্যাশ হওয়ার আগ পর্যন্ত আমি যতদূর কাজ করেছিলাম অতদূর পর্যন্তই সেভ হয়ে থাকবে। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো ম্যাক্সিমাম প্রজেক্ট ভার্সন 20 লেখা আছে। অর্থাৎ এই যে ফোল্ডারের ভিতরে যে এই যে প্রজেক্টগুলো সেভ হচ্ছে না, প্রত্যেক 15 মিনিট পর পর একটা করে প্রজেক্ট সেভ হবে, প্রত্যেক 15 মিনিট পর পর একটা করে প্রজেক্ট সেভ হবে, কারণ আমার এখানে টাইম দেওয়া আছে 15 মিনিট। আর ম্যাক্সিমাম প্রজেক্ট ভার্সন 20টা, মানে এখানে আমার ম্যাক্সিমাম 20টা প্রজেক্ট সেভ থাকবে। অর্থাৎ আমি যদি 5 ঘন্টা ধরে কাজ করি, তাহলে সর্বোচ্চ এখানে 20টা প্রজেক্ট থাকবে, এবং 5 ঘন্টার ভিতরে 20টা, 15 মিনিট পর পর 20টা করে প্রজেক্ট ধরে আগের যে প্রজেক্টগুলো ছিল সেগুলো অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এই ফোল্ডারের ভিতর ম্যাক্সিমাম 20টার বেশি এই প্রজেক্টগুলো থাকবে না। আমি যদি 15 মিনিট এভাবে যদি আমার 20টার বেশি 21টা প্রজেক্ট হয়ে যায়, তাহলে সর্বপ্রথম যে প্রজেক্টটা ছিল 2:56 মিনিটে, যেটা সেইটা আগে ডিলিট হয়ে যাবে। এরপরে তারপরেরটা এভাবে যত প্রজেক্ট বাড়বে আগেরগুলো একটা একটা করে ডিলিট হইতে থাকবে। আশা করি বুঝছেন বিষয়টা। না বুঝলে একটু কমেন্টে লিখবেন, ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য, ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন, তাহলে আমি এই বিষয়টা নিয়ে পরবর্তী ক্লাসে আবার পুনরায় রিপিট করব। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো সোর্স মনিটর। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই এখানে যে অটোমেটিক্যালি সেভ প্রজেক্ট যেটা আছে, এখানে যে টিক মার্কটা দেওয়া আছে, টিক মার্কটা অবশ্যই এখানে রাখবেন। এখানে অটোমেটিক্যালি সেভ এভরি আপনারা ওখানে যদি ওপেন করেন, তাহলে 5 মিনিট দেওয়া থাকবে। আমি এখানে কাস্টমাইজ করে 15 মিনিট দিয়ে রাখছি, যাতে করে যখন আমি একটু হেভি প্রজেক্ট নিয়ে কাজ করব বা বড় প্রজেক্ট নিয়ে কাজ করব, তাহলে 5 মিনিট পর পর যদি প্রজেক্ট সেভের অপশনটা দিয়ে রাখি, তাহলে আমার স্ক্রিনের সামনে একটা করে পপ আপ আসবে যখন আমার অটো সেভ নিবে। যদি প্রজেক্টে হেভি হয়, তাহলে প্রজেক্টে সেভ নিতে একটু সময় লাগবে, যেটা কাজ করতে গেলে অনেকটা ব্যাঘাত ঘটায়। এই কারণে আমি এখানে 15 মিনিট দিয়ে রাখছি,
যে 15 মিনিটের ভিতর যদি বিদ্যুৎ চলে যায় তাহলে 15 মিনিটে আহামরি আর কত দূরে কাজ আগাবে, ওই কাজটাকে আমি আবার পুনরায় রিকভার করে নিতে পারবো। ওকে, তো আপনারা আপনাদের এখানে যে যে অপশনগুলো আছে সেগুলোকে একটু দিয়ে রাখবেন সেট আপ করে। নিচে যে ওকে বাটনটা দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনের উপরে ক্লিক করে দেবেন। আচ্ছা, আমি মনে হয় একটু ফাস্ট কথা বলে ফেলতেছি, যদি ফাস্ট কথা বলে ফেলি তাহলে আমি আমার কথাটাকে একটু স্লো করে নেই, কারণ ফাস্ট কথা বললে অনেক সময় আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, এরপরে আমরা এই সোর্স মনিটর বা প্রিভিউ প্যানেলটাকে একটু এক্সপ্লেন করব আপনাদের সামনে। তো আমি যখন প্রথম ক্লাসে বলেছিলাম যে এটা প্রজেক্ট প্যানেল, এটা সোর্স মনিটর, এটা টাইম লাইন, এটা প্রোগ্রাম প্যানেল এবং এটা টুল সেকশন। তো প্রজেক্ট প্যানেলকে আমি কিছু বাস্তব লাইভের সঙ্গে তুলনা করেছিলাম এবং সোর্স মনিটর এটাকেও তুলনা করেছিলাম। তো এখানে এই বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে ক্লিয়ার বুঝেছেন, যেটা আমি আপনাদের কমেন্ট দেখেই বুঝেছি। তো সোর্স মনিটরের কাজ কি এটা আমি আপনাদেরকে একটু বোঝাই। যদি কোনো ভিডিওকে অনেক সময় আমাদের বি রোল দেওয়ার প্রয়োজন পড়ে, বি রোল জিনিসটা কি, এই যে বিভিন্ন জায়গাতে আমি কাট দিলাম না, যদি এই ভিডিওটা টেক রিলেটেড ভিডিও হয়, যেহেতু এই ভিডিওতে আমি দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি বা এই ক্লায়েন্ট স্পিকার নিয়ে কথাবার্তা বলতেছে, অর্থাৎ উনি স্পিকার রিভিউ করতেছে। তো সময়ে সময়ে বিভিন্ন স্পিকারের ভিডিওকে বা ছোট ছোট ভিডিওকে স্লো মোশনে দেখাইতে হয়, বা এই স্পিকারের বিভিন্ন পিকচারকে ওয়েবসাইট থেকে কালেক্ট করে স্ক্রিনের সামনে দেখাইতে হয়। সেসব ভিডিও বা পিকচারকে আমরা এই সোর্স মনিটর বা প্রিভিউ প্যানেল আগে দেখে সেখান থেকে ইচ্ছা মতো কাট করে নিয়ে আসতে পারি। কারণ আপনার যদি একটা বিরোল, বিরোল এগুলোকে বলে, অর্থাৎ যখন একটা কার্টের উপরে বা কার্টের মাঝখানে যখন একটা কার্ড দেওয়া হয়, যেমন এখানে আমি যদি একটা কার্ড দেই, কার্ড দেওয়ার পরে এখানে রিপোর্ট ডিলিট দিলাম, দেওয়ার পরে এখানে একটা জাম্প হবে। আমি যদি ভিডিওটাকে এখন প্লে করি তাহলে এখানে দেখবেন এই ভিডিওটার মাঝখানে একটা এই যে জাম্প চলে আসছে, একটা জাম্প হইলো, তাই না? এই যে ভিডিওর মাঝখানে একটা জাম্প চলে গেল, এই যে একটা জাম্প আসলো। তো এইসব জাম্প গুলোকে হাইড করার জন্য বি রোল ব্যবহার করা হয়, অর্থাৎ আলাদা একটা ক্লিপ বা আলাদা একটা লেয়ারকে ব্যবহার করা হয়। তো সেসব লেয়ার বা সেসব ক্লিপের ডিউরেশন অর্থাৎ টাইম যদি অনেক বড় হয়, 4-5 মিনিটের যদি হয়, সেগুলাকে আমরা ছোট্ট ছোট্ট ক্লিপ আকারে নিয়ে এই জায়গাগুলোতে বসাইতে পারি, সেটাকে সোর্স মনিটর বা প্রিভিউ প্যানেলের মাধ্যমে। তো সোর্স মনিটর বা প্রিভিউ প্যানেলে আমি একটা ভিডিওকে ওপেন করতেছি, এই যে এটা একটা সাউন্ড বক্স বা বিভিন্ন এক্সেসরিজ এখানে আছে। তো এখান থেকে দেখেন, এখানে আমি যদি প্লে করি তাহলে প্রিভিউ প্যানেল আলাদা করে চলবে এবং এখানে কি কি ভিডিও আছে, মানে মানে ভিডিওতে কি কি আছে সবকিছু আমাদেরকে এখানে দেখাচ্ছে। অর্থাৎ 13 সেকেন্ডের একটা ভিডিও আছে, 13 সেকেন্ড 8 ফ্রেম। ফ্রেম কি জিনিস এটাও আমি আপনাদেরকে এক্সপ্লেন করব সামনের ক্লাসগুলোতে। ফ্রেম বা এফপিএস, ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কয়টা ফ্রেম থাকে, এই বিষয়গুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। তো আমার মনে করেন যে এখান থেকে যে একটা ক্লিপ আছে, আমার এই 3 সেকেন্ড থেকে শুরু করে আমার প্রয়োজন 5 সেকেন্ড বা 6 সেকেন্ড পর্যন্ত, এতটুকু ক্লিপ প্রয়োজন। এতটুকু ক্লিপ যদি আমি নিতে চাই তাহলে আমাকে এই প্রিভিউ প্যানেলের মাধ্যমে নিতে হবে। তো প্রিভিউ প্যানেলে এই 3 থেকে 5 সেকেন্ডের ক্লিপটা নেওয়ার জন্য প্রথমে 3 সেকেন্ডে আমার এই প্লে হেডটাকে রাখতে হবে, ঠিক আছে? এই 3 সেকেন্ড বা 3 সেকেন্ড এক ফ্রেমে আমার প্লে হেডটাকে রাখতে হবে। রাখার পরে এখানে দেখেন একটা ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট, যেটাকে আমরা জানি এই ব্র্যাকেটটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট নামে জানি, বাট সফটওয়্যারে এটাকে বলে মার্ক ইন নামে। তো আমি যদি মার্ক ইনের উপরে ক্লিক করে দেই তাহলে দেখেন এখানে একটা গ্রে কালারের মার্ক চিহ্ন আসছে লম্বা করে। এখন আমি এই প্লে হেডটাকে আবার 5 সেকেন্ড বা 6 সেকেন্ডে নিয়ে যাব, যতটুকু আমার ক্লিপের প্রয়োজন। 6 সেকেন্ডে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সেকেন্ড ব্র্যাকেটের যে পরের অংশ আছে অর্থাৎ মার্ক আউট, এই জায়গাতে যদি আমি ক্লিক করে দেই তাহলে দেখেন এই ছোট্ট জায়গাটুকুকে হাইলাইট করে দিয়েছে সফটওয়্যার, অর্থাৎ এই জায়গাটুকু মার্ক হয়ে গেছে। এখন মার্ক করার পরে আমি যদি এখন এখান থেকে ভিডিওটাকে ড্র্যাগ করে নিয়ে আসতে চাই তাহলে এই যে দেখেন একটা ভিডিও ড্র্যাগ ভিডিও অন, এই যে একটা বাটন আছে, এই বাটনটা, এই বাটনটাতে ড্র্যাগ করে টেনে নিয়ে আসলে শুধুমাত্র আমার ভিডিওটা আসবে, ঠিক আছে? অডিও আসবে না, শুধুমাত্র আমার ভিডিওটা আসবে। আর আমি যদি স্ক্রিন থেকে মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে টেনে এনে এখানে ছেড়ে দেই তাহলে দেখেন এটাতে আমার ভিডিও আসছে, অডিও আসছে, দুইটাই আসছে, তাই না? আর শুধুমাত্র আমি যদি অডিওকে নিয়ে আসার চেষ্টা করি বা নিয়ে আসতে চাই তাহলে দেখেন এই ভিডিওর সাইটে এখানে ড্র্যাগ অডিও অনলি নামে একটা অপশন আছে। এই বাটনে ক্লিক করে আমি যদি ড্র্যাগ করে টেনে নিয়ে আসি তাহলে শুধুমাত্র দেখেন এখানে অডিও আসছে। তো আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের এই কোর্স মডিউল আমি বলছিলাম যে হাউ টু ড্র্যাগিং অনলি অডিও ভিডিও ফ্রম প্রিভিউ প্যানেল। তো এই যে অডিও এবং ভিডিওকে ড্র্যাগ কিভাবে করতে হয় আলাদা আলাদাভাবে, একটা ভিডিও থেকে আমরা চাইলে অডিওকে আলাদা করে নিয়ে আসতে পারি এবং ভিডিওকেও শুধুমাত্র আলাদা করে নিয়ে আসতে পারি। এখানে প্রিভিউ প্যানেলে আরো কয়েকটা
বাটন আছে বা টুল আছে, যেমন এটাতে প্লে পজ, এটাতে প্লে এবং এটাতে ভিডিও স্টপ হয়। এবং এই সাইডে যে বাটনটা আছে এটাতে স্টেপ ফরওয়ার্ড, অর্থাৎ এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এক ফ্রেম করে আমার ভিডিওটা সামনে যাবে। আর এটাতে যদি আমি ক্লিক করি, এই যে স্টেপ ব্যাক 1 ফ্রেম, এটাতে ক্লিক করলে আমার ভিডিওটা এক ফ্রেম করে পিছনে ব্যাক করবে। আর এই যে বাটন গো টু আউট, এটা কোন এটা শর্টকাট হইলো শিফট ও, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে প্লে হেডটা আমার যেখানে মার্ক করা আছে সেই জায়গায় একদম শেষ প্রান্তে চলে যাবে। আর এই বাটনে যদি আমি ক্লিক করি গো টু ইন বা শিফট আই, এটাতে ক্লিক করলে ভিডিওটার একদম শুরুতে যেখানে আমার মার্ক করা আছে আমার প্লে হেডটা সেখানে চলে যাবে। এবং এখানে আরো একটা বাটন আছে ক্যামেরা আইকন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের প্রিভিউ প্যানেল থেকে স্ক্রিনশট নিতে পারবো। স্ক্রিনশটটা কি কারণে নিতে হয়, অনেক সময় ক্লায়েন্ট নিজের থেকেই থাম্বনেল ডিজাইনের জন্য তার কিছু পিকচার দিয়ে দেয়, আবার অনেক সময় বলে যে আপনি আমার ভিডিও থেকে পিকচার কালেক্ট করে সেখান থেকে থাম্বনেলটা ডিজাইন করবেন। এই কারণে এই ক্যামেরা আইকনটা আছে। যেহেতু আমরা আরো অন্যান্য টুলের নাম জানি, যেমন ডাইরেক্ট শট বা আরো অন্যান্য টুল আছে যেগুলোর মাধ্যমে আমরা স্ক্রিনশট নিতে পারি, বাট সেগুলোর রেজুলেশন খুব একটা ভালো থাকে না। যখন আমরা থাম্বনেল ডিজাইন করতে যাই তখন সেটা ফেটে ফেটে যায়। তো এই কারণে এই ক্যামেরা আইকনে যদি আমি ক্লিক করে এখান থেকে যদি আমি একটা স্ক্রিনশট নেই তাহলে সেটা রেজুলেশন একদম ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ঠিকঠাক থাকবে এবং সেটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে থাম্বনেল ডিজাইন করতে পারবো। এবং থাম্বনেল ডিজাইনের উপরে সামনে আপনাদের ক্লাসগুলো আসবে, যেহেতু আমার ভিডিও এডিটিং এর পেইড কোর্সে ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, মার্কেট প্লেসের ভিতরে, মার্কেট প্লেসের বাইরে, বায়ার ফাইন্ডিং সবকিছু শেখানো হয়। তো আমি আমাদের ফ্রি ক্লাস বা আপনাদের জন্য যে ফ্রি ক্লাসগুলো আমি নেই সেই ক্লাসগুলোতে আমি চেষ্টা করবো আপনাদেরকে সবকিছু শেখানোর জন্য। অর্থাৎ যেহেতু ইউটিউবের অনেক নিয়ম কানুন থাকে, এই নিয়ম কানুনের ভিতরে আমি যতটুকু আমার সাধ্যে আছে আমি আপনাদেরকে সবকিছু দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে যদি আমি স্ক্রিনশট নিতে চাই, এই ক্যামেরা আইকনে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। এই পপ আপে দেখেন এখানে নেম দেওয়ার অপশন আছে, এখানে যদি আমি চাই এখানে আমি একটা নেম দিতে পারবো এবং এখান থেকে ফরম্যাট সিলেক্ট করতে পারবো। এখানে পিএনজি দেওয়া আছে, আপনারাও পিএনজি সিলেক্ট করে রাখবেন কারণ পিএনজিতে পিকচারের কোয়ালিটি ভালো থাকে। এরপরে আপনি আপনার ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবেন, অর্থাৎ স্ক্রিনশটটা আপনি কোন ফোল্ডারে নিতে যাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি যদি ব্রাউজারে ক্লিক করি তাহলে আমার সামনে আমার ফোল্ডারগুলো ওপেন হবে। এই যে ফোল্ডার, এখান থেকে আমি যে কোনো ফোল্ডার যদি সিলেক্ট করে দেই, আমি যদি ডাউনলোড সিলেক্ট করে দেই, ডাউনলোড সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে যদি ক্লিক করে দেই, দেওয়ার পরে যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে দেখেন আমার এই স্ক্রিনশটটা ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। স্ক্রিনশট কোথায়, এই যে স্ক্রিনশট, এটা আমার ডাউনলোড ফোল্ডারে চলে আসছে। এই যে এটা কোয়ালিটি মোটামুটি খারাপ না, কোয়ালিটি ভিডিও রেজলিউশন অনুযায়ী ঠিকঠাকই আছে। ওকে, এইভাবে আপনি কোন একটা প্রজেক্টকে অটোসেভের মাধ্যমে ওপেন করতে পারবেন এবং প্রিভিউ প্যানেল থেকে যে কোনো ভিডিও অডিওকে ড্র্যাগ করে আলাদা আলাদাভাবে নিয়ে আসতে পারবেন। প্রিভিউ প্যানেলের কাজই এইটা, যে কোনো ভিডিওকে আপনি ওপেন করে ভিডিওর মাঝখান থেকে বা শেষের অংশ থেকে বা শুরুর দিক থেকে ছোট্ট একটা অংশকে কাট করে টাইম লাইনে নিয়ে এসে আপনার প্রয়োজন অনুযায়ী বসাইতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। এরপরে আছে এখানে লিঙ্ক অফলাইন মিডিয়া। লিঙ্ক অফলাইন মিডিয়াটা কি আর এটা কতটা গুরুত্বপূর্ণ? এটা অনেকটাই গুরুত্বপূর্ণ। অনেক সময় এই সমস্যাটা অনেকেই ফেস করে থাকেন, বাট এটা সমাধান হয়তো বা কেউ ওইভাবে পান না। তো এটাকে আমি একটু ক্লিয়ার করে দেই। লিঙ্ক অফলাইন মিডিয়া হইলো, মনে করেন যে আমি সফটওয়্যারে এডিটিং এর কাজ করতেছি, একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, কাজ করতে করতে প্রজেক্টটাকে আমি সেভ করে রাখলাম। মনে করেন যে আমি অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি আজকে, এই যেমন আমার এখানে এখন রাত 3টা 10 বাজে, তাই না? তো মনে করেন যে আমার এখন ঘুমানোর সময় হইলো বা আরেকটু পরে আমি ঘুমাবো। তো আমি যতদূর পর্যন্ত কাজ করছি সেটাকে আমি সেভ করে রেখে পরের দিন আবার আমি ওই জায়গা থেকে কাজ করব। তো চলেন আমি আমার প্রজেক্টটাকে সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস দিলাম, প্রজেক্টটা সেভ হইলো। এরপরে আমি সফটওয়্যারটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে মনে করেন যে আমি ঘুমাই গেলাম, আমি ঘুমিয়ে গেছি। ঘুম শেষ, পরের দিন উঠলাম, ওঠার পরে আমি আমার পিসিতে আসলাম, আসার পরে আমি আমার সফটওয়্যারটাকে ওপেন করব। ওপেন করার আগে মনে করেন যে আপনি আপনার ফাইলে আসলেন, মানে লোকাল ডিস্ক সিডি এগুলোতে আসলেন, এসে একটু দেখলেন যে কোনো কিছু ফাইল কাটছাট করা বা কোনো অপ্রয়োজনীয় অংশকে বা কোনো ফাইলকে ডিলিট করতে হবে। মনে করেন যে আমি এই যে 2003 ব্যাচের ভিতর যেখানে আমি ক্লায়েন্টের ফুটেজগুলো নিলাম সে এই ফোল্ডারটাকে আমি ডিলিট করে দিলাম। মনে করেন যে আমার লোকাল ডিস্ক ডি অনেক ভর্তি হয়ে গেছে, তো এটাকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি এটাকে ডিলিট করলাম। ডিলিট করার পরে এখন আমি আমার সফটওয়্যারটাকে ওপেন করব। সফটওয়্যারটাকে ওপেন করে আমি যখন গতকাল রাত্রে যে প্রজেক্টটাতে কাজ করতেছিলাম সেই প্রজেক্টটা আমি এখন ওপেন করব, মানে আমি যেখান থেকে অর্ধেক কাজ করে রাখছিলাম সেই জায়গা থেকে আমি আবার ওপেন করে কন্টিনিউ করব।
এটার জন্য আমি আমার এই যে ক্লাস 4 নামে যে ফোল্ডারটা আছে এটাকে আমি এখন ওপেন করব। ওপেনে ক্লিক যখনই আমি দিব, ওপেনে ক্লিক করার পরে আমার সামনে এই ধরনের একটা ওয়ার্নিং আসবে। এখানে লেখা আছে মিসিং মিডিয়া ফর দিস ক্লিপস। এই যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো মিসিং, অর্থাৎ এই ক্লিপগুলো সফটওয়্যার খুঁজে পাচ্ছে না। অর্থাৎ আমি গতকাল রাত্রে যে প্রজেক্টে কাজ করতেছিলাম, যে ফাইলগুলো নিয়ে কাজ করতেছিলাম, যে ফাইলগুলো যে ফোল্ডারে ছিল সেই ফোল্ডারটা মিসিং, সফটওয়্যার সেটাকে খুঁজে পাচ্ছে না। এই কারণে আমার সামনে এখন একটা ওয়ার্নিং দিয়েছে। উপরে লেখা আছে দেখেন লিঙ্ক মিডিয়া। তো এটাই অফলাইন মিডিয়া, এটাই আমার এই যে কোর্স মডিউলে দেওয়া আছে যে লিঙ্ক অফলাইন মিডিয়া, এটা কিভাবে ফিক্স করবেন। এটা অনেক সময় অনেকের সমস্যা আসতে পারে। তো যদি মনে করেন যে আপনার প্রথম অবস্থায় এরকম একটা সমস্যা আসলো, আপনি এটাকে না বুঝতে পেরে মনে করেন যে কেটে দিলেন, এই যে ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে সফটওয়্যার যখন ওপেন হয়ে যাবে তখন দেখবেন যে আপনার সব ভিডিওগুলো এরকম রেড মার্ক হয়ে আছে, এবং আপনার এই যে প্রোগ্রাম মনিটর যেখানে আপনি দেখবেন যে আপনার ভিডিওটা এডিটিং কি রকম কি হচ্ছে, এখানে লেখা আছে মিডিয়া অফলাইন, অর্থাৎ মিডিয়াটা মিসিং, মিডিয়াটাকে সফটওয়্যার খুঁজে পাচ্ছে না। কারণ একটাই, ওই যে আমি আমার ফোল্ডারটাকে ডিলিট করলাম, যে ফোল্ডারে আমার ক্লিপগুলো ছিল সেটাকে ডিলিট করার কারণে আমার সফটওয়্যারটা সেগুলোকে খুঁজে পাচ্ছে না। এখন কাজ কি, এখন উপায় কি? এখন উপায় হইল, যদি আপনি ফাইলগুলোকে ডিলিট করে ফেলেন তাহলে যেখান থেকে ডিলিট করছেন পুনরায় ডাউনলোড করতে হবে ওখান থেকে। আর যদি ক্লায়েন্টের ফুটেজ হয় তাহলে ক্লায়েন্ট থেকে পুনরায় নিতে হবে। আর নিজের ফুটেজ হইলে তো যদি ব্যাকআপ থাকে ভালো, আর ব্যাকআপ না থাকলে তো আর কিছু করার নাই। তো এই কারণে যখনই ডিলিট করতেছেন বা যখন কোনো ফাইলকে রিমুভ করে দিচ্ছেন তখন একটু বুঝে শুনেই ডিলিট করতে হবে, অন্যথায় এইরকম মিডিয়া অফলাইন আসবে। তো ডাউনলোড করার যদি অপশন থাকে বা ডিলিট করার পরে, যেহেতু আমি রিসাইকেল বিন থেকে ক্লিন করি নাই, আমি যেহেতু রিসাইকেল বিন থেকে এখান থেকে আমি একদম ক্লিন করে দিই নাই, তাই আমি ফাইলটাকে আবার রিস্টোর করতে পারবো। আমি যদি রিসাইকেল বিনটাকে এখন ওপেন করি তাহলে দেখেন আমি এই যে টেরাবক্স ডাউনলোড যে ফোল্ডারটা আছে ফোল্ডারটাকে আমি ডিলিট করে দিয়েছিলাম, এটাকে আমি এখন রিস্টোর করব। রিস্টোর করার জন্য অর্থাৎ আমি ফেরত নিয়ে আসবো, মাউসের রাইট সাইডে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে রিস্টোর লেখা আছে। এই রিস্টোর লেখার উপর যদি আমি ক্লিক করে দেই তাহলে আমি যেখান থেকে ডিলিট করছিলাম সেখানেই আমার ফোল্ডারটা ব্যাক করবো, অর্থাৎ আমার ফাইলগুলো আবার পুনরায় সাবেক ওই জায়গাতেই চলে যাবে। বাট ওখানে যাওয়ার পরেও আপনার এটা ঠিক হবে না। হয়তো বা সফটওয়্যার ক্রস করে মানে ক্লোজ করে দিয়ে আবার নতুন করে ওপেন করলে ঠিক হবে। বাট যদি কখনো কোনো ফাইলকে আপনি কাট করেন, এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করে নিয়ে যান, তখন এই ধরনের সমস্যাটা আসবে। তখন কি করবেন? তখন তো আপনাকে মিডিয়া লোকেট করে দিতে হবে বা মিডিয়াকে অফলাইন আছে অনলাইন করে দিতে হবে। সেইটা করার জন্য এই যে দেখেন প্রজেক্ট প্যানেলে আপনার যে ফাইলগুলো অফলাইন হয়ে গেছে সেগুলোতে কোশ্চেন মার্ক আছে, দেখেন এখানে একটা কোশ্চেন মার্ক, এখানে একটা কোশ্চেন মার্ক, এখানে একটা কোশ্চেন মার্ক, এগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করতেছি, এটা সিলেক্ট করতেছি, তিনটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের রাইট সাইডে আমি ক্লিক করব। রাইট সাইডে ক্লিক করার পরে এই যে লিঙ্ক মিডিয়া লেখা আছে, এই লিঙ্ক মিডিয়ার উপরে ক্লিক করে দেবো। কোথায় ক্লিক করব? প্রথমে আমি আমার প্রজেক্টগুলোকে মানে ফাইলগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লিঙ্ক মিডিয়া লেখা আছে, এই লিঙ্ক মিডিয়ার উপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে ওই যে একটু আগে যে পপ আপটা আসছিল বা প্যানেলটা আসছিল লিঙ্ক মিডিয়া অফ দিস ক্লিপ মিসিং আর কি, তো এগুলোকে এখন লিঙ্ক করতে বলতেছে। তো লিঙ্ক করার জন্য এখানে দেখবো যে কোন ফাইলটা এখানে সিলেক্ট হয়ে আছে, এখানে 20, 23, 12, 16 নামে একটা ফাইল সিলেক্ট হয়ে আছে। এটাকে সিলেক্ট রেখেই আমি এই যে দেখেন এখানে লোকেট, এই যে এখানে লোকেট অপশন আছে না, লোকেট লোকেট নামে একটা বাটন আছে, এই বাটনের উপরে আমি এখন ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে যে ফোল্ডারে আপনার ভিডিওগুলো ছিল সেই ফোল্ডারে আপনাকে যাইতে হবে। আমার যে টেরা বক্সের ভিতরে ভিডিওর ভিতরে এই ভিডিওগুলো ছিল ফোল্ডারের ভিতরে। এখানে 20, 23, 12, 16 একটু আগে আমি দেখলাম এই যে এখানে আমার সিলেক্ট করা আছে 20, 23, 12, 16, এই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি যদি ওকেতে ক্লিক করে দিই এখন, তাহলে দেখেন সবগুলো মিডিয়া আবার অনলাইন হয়ে গেছে। একটা সিলেক্ট করে দেওয়ার কারণে সবগুলো আবার সিলেক্ট হয়ে গেছে। যদি আপনার এগুলো ভিন্ন ভিন্ন ফোল্ডারে থাকে তাহলে এগুলোকে আবার সেম ভাবে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হবে। আর যদি একটা ফোল্ডারে থাকে, অর্থাৎ ভিডিও যখন আপনি ইম্পোর্ট করছেন শুরুতেই যদি শুরুতে যেভাবে ছিল ওইভাবেই যদি থাকে তাহলে এটাকে আর মানে অন্যান্য ক্লিপগুলোকে আর আপনাকে সিলেক্ট করতে হবে না। জাস্ট একটা ক্লিপকে সিলেক্ট করে দিলে বাদ বাকিগুলো অটোমেটিক সফটওয়্যার সিলেক্ট করে নেবে বা ডিটেক্ট করে নেবে।
তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি চেষ্টা করেছিলাম যে আপনাদের এই বিষয়গুলো একটু শেখানোর জন্য, কারণ এগুলোকে আমি একটু শেখানোর পরে আমি ইফেক্ট কন্ট্রোলের দিকে চলে যাব, কি ফ্রেমিং বা অন্যান্য যেসব অ্যাডভান্স এডিটিং আছে সেগুলোতে চলে যাব, এরপরে কালার গ্রেডিং, কালার কারেকশন, সাউন্ড ডিজাইন, আস্তে আস্তে এই ক্লাসগুলোতে যাব। তো আপনারা একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো একটু প্র্যাকটিস করেন, দেখেন, এবং হোমওয়ার্কগুলো আমাদের ফেসবুক গ্রুপ FSD ফ্রিল্যান্স হেল্পে জমা দিবেন। আমি সেখানে নিজে সেগুলো পর্যবেক্ষণ করি, দেখি আপনাদের কোনো সমস্যা হলে সেগুলো সমাধান খুঁজে বের করার চেষ্টা করি এবং সমাধান দেই। এবং আমাদের যে ফ্রি সাপোর্ট ক্লাসটা হচ্ছে আগামীকালকে, আমি সেই সাপোর্ট ক্লাসে থাকবো। আজকের ক্লাস দেখে যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা কোনো সাজেশন থাকে, সেখানে এসে আপনি আমাকে জানাইতে পারেন। তো আজকের হোমওয়ার্ক হিসেবে আমি দিচ্ছি যে আপনি যে ক্লাসগুলো প্র্যাকটিস করতেছেন সেগুলোর স্ক্রিনশট আপনি আমাদের FSD ফ্রিল্যান্স হেল্প সেই ফেসবুক গ্রুপে সাবমিট করবেন, পোস্ট করে দিবেন। তারপরে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ক্লাসে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।